এবং এই অঞ্চলে উনি আমার একজন অভিভাবক এবং পরামর্শদাতা ছিলেন। তো সালাউদ্দিন যাই বলছে ই নিয়ে বি নিয়ে, এটা আপনারা বুঝছেন না, আমি বুঝাই দিতাম। কি পাল্লা মার্কায় ভোট দিতে বলছেনি? বলছে না, বলে নাই। না, ও বলছে তাহের বাইরে ভোট দিতে কইছে। এটা আপনারা বুঝে লইলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো তাদের পরিবারের সাথে আমার গভীর সম্পর্ক, এবং আপনারা জানেন যে এই অঞ্চলের উন্নয়নে তাদের বিরাট অবদান। বিশেষ করে আপনার সফর আলী যে মাদ্রাসা, সফরিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা তো ওনারাই প্রতিষ্ঠিত। আমি এখন শুনেছি ওই সময় নাকি 50 খানি জমি দিছে, 40 খানি জমি দিছে। তো 40 খানি জমির দাম কত এখন? কত হবে 40 খানি জমির দাম? যে 50-60 কোটি টাকা হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা এলাকাবাসী এই অবদানের জন্য কৃতজ্ঞ। এবং এই মাদ্রাসা কিন্তু একটা নামকরা মাদ্রাসা, যেখান থেকে হাজার হাজার বড় বড় আলেম তৈরি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, আমাদের এখানে উপস্থিত আছেন সাত্তার ভাই। সাত্তার ভাই আমাদের জেলা আমির ছিলেন, এখন আবার আমাদের কয়েকটা জেলা মিলাই একটা জোন আছে, সেখানে উনি দায়িত্ব পালন করছেন। আচ্ছা, সাংবাদিক যারা আছেন, আপনারা একটু পাশ থেকে ছবি নিলে ভালো হয় না? আপনারা একটু পাশ থেকে নেন, তাহলে একটু ভালো হবে। আপনারা তো আমার ছবি তো নিয়ে নিচ্ছেন, এরপরে বক্তব্য বোধহয় পাশ থেকেও নেওয়া যাবে। আচ্ছা, ওনারা কিন্তু এটাকে লাইভ করবে, সারা দুনিয়া দেখবে। এই জন্য একটু আপনারা কি একটু ওনাদেরকে অ্যালাউ করবেন? আজকে ত্রয়োদশ নির্বাচনের প্রথম নির্বাচনী প্রচারণার শুরু 22 তারিখে, এবং আমি এই শুরুটাই করেছি আজকে আপনাদের মাধ্যমে। কারণ কালিকাপুরের প্রতি আমার বিশেষ আন্তরিকতা এবং কৃতজ্ঞতা আছে। 91 সালে আমি যখন অনেকটাই অপরিচিত প্রথম নির্বাচন করি, আমার বয়স তখন 31 বছর, ইয়াং, টু মাচ ইয়াং। সে সময়ে দক্ষিণে 5টি ইউনিয়নে আমি ফার্স্ট হয়েছিলাম প্রথমবারই, কিন্তু এদিকের ইউনিয়নগুলোতে আমি একমাত্র কালিকাপুরেই ফার্স্ট হয়েছি। এরপর আমি যতটা নির্বাচন করেছি, প্রত্যেকটা নির্বাচনে কালিকাপুর ইউনিয়নে আমি ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমার প্রতি আপনাদের মমত্ববোধটা সাময়িক ছিল না, কোনো দাবি আদায়ের জন্য ছিল না, কোনো একটা বিশেষ কারণে ছিল না, বরং এই সম্পর্কটা হচ্ছে স্থায়ী, অন্তর থেকে, এবং একটি মহান লক্ষ্যকে সামনে রেখে, যেটার সাথে আপনারা সবসময় অবিচল ছিলেন। এইবার তো আর একটু গণজোয়ার আছে, তো সেখানে যখন এদিকে কিছুটা কঠিন ছিল তখন আমি ফার্স্ট ছিলাম, আর যখন অন্য জায়গায়ও গণজোয়ার, সেখানে কি আমি ফার্স্ট হবো না আরো বেশি কিছু হব? যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় রুহুল আমিন সাহেব বলেছেন যে ওনাকে শুধু ফার্স্ট করলে হবে না, আমি কি এই দাবিটা করতে পারি? যারা সব সময় ফার্স্ট করেছেন তাদের কাছে কি আমি শতভাগ ভোটটা এবার চাইতে পারি? আমি মনে করি এই ইউনিয়নে
বিশেষ করে এই কেন্দ্রে আমরা শতভাগ ভোট আমি আপনাদের কাছ থেকে আশা করি। ইনশাআল্লাহ। কেন আশা করি এবং 14 গ্রামে আমি সে আশা করি কেন করি? আমি এটা জানি যে 3টি দল বাংলাদেশে জাতীয় পর্যায়ের দল। প্রত্যেক গ্রামে এই 3টি দলের সমর্থক আছে। যেমন প্রথমে আওয়ামী লীগের কথাই বলি। আওয়ামী লীগের কথা প্রথম কেন বলছি? দলটি এখন আইনগতভাবে অনুপস্থিত আছে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। সেই সিম্পিতি নিয়ে তাদের নামটা প্রথম বললাম। আওয়ামী লীগ প্রতি গ্রামেই একজন লোক হইলেও আছে। বিএনপি প্রতি গ্রামে কমপক্ষে একজন হইলেও আছে, এটা জাতীয় দল। জামাত ইসলামী প্রতি গ্রামে কমপক্ষে একটা লোক হইলেও আছে। দলীয় ভিত্তিতে যদি আমরা বিভাজন করি তাহলে এখানে ঐক্যের প্রশ্নটি এখানে গৌণ হয়ে যায় এবং নির্বাচনে দলের ভিত্তিতে সবসময় ভোট হয় না। কারণ যদি আজকে দলের ভিত্তিতে হতো তাহলে আমাদের আমির মহোদয় যদি একটা চিঠি দিয়ে দিতেন যে 14 গ্রামের তাহের সাহেবকে আমরা মনোনয়ন দিয়েছি, তোমরা তাহের সাহেবকে ভোট দিয়ে দিবা, তাহলে জামাতের লোকেরা তো আমাকে ভোট দিয়ে দিত, আমার আসার কোনো দরকার ছিল। ভোটটা হচ্ছে এলাকার প্রতিনিধিত্ব, দলের প্রতিনিধিত্ব নয়। এলাকার প্রতিনিধিত্বের প্রশ্ন যখন আসে তখন দল মতের ঊর্ধ্বে উঠে এলাকার জন্য যেটা কল্যাণকর, এলাকার জন্য যেটা সম্মানীয়, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যেটা উত্তম, এলাকায় শান্তি শৃঙ্খলার জন্য যেটা নিশ্চিত, আমরা যে দল করি না কেন ভোটের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে আমাদের জন্য বাঞ্ছনীয়। আমি যদি সন্ত্রাসী হই তাহলে আমার দলের লোকেরা আমাকে ভোট দেওয়া উচিত না। আমি যদি কম যোগ্যতা সম্পন্ন লোক হই, যিনি পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে না, কাদাকে হ্যাক বলে, এরকম যদি আমি হই তাহলে আমাকে আমার দলের লোক ভোট দেওয়া উচিত না। দল করবে, এমপি বানাবে না। সে কারণে আজকে আমি এখানে 5 বছর এমপি ছিলাম। এই এলাকায় কি আমরা কোনো চাঁদাবাজি করেছি? আপনারা বলুন। আমরা কোনো কারো বাড়িঘর দখল করেছি? আর অন্য যারা ক্ষমতায় ছিল তাদের দ্বারা কি কিছু বাড়াবাড়ি হয়েছে? কম বেশি না হয় নাই? তাহলে এটা তো প্রমাণিত যে আমাকে নির্বাচিত করলে বা আমাদেরকে নির্বাচিত করলে এদেশের মানুষের জমি সম্পদ দখল হয় না। ভারতের একটা অত্যন্ত বাংলা পত্রিকা আছে যার নাম হচ্ছে আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকায় কিছুদিন আগে একটি খবর বেরিয়েছে। সেই খবর হচ্ছে আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের যিনি প্রধান, তার সাথে ভারতের একটা চুক্তি হয়েছে। 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আবার পুনর্বাসন করতে হবে। 2, বাংলাদেশের আত্মরক্ষার জন্য বড় ধরনের কোনো অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিতে হবে, তার অনুমোদন ছাড়া অস্ত্র কেনা যাবে না। আর 3, এদেশের ইসলামপন্থী লোকদেরকে দমন করতে হবে। এই খবরের প্রতিবাদ কিন্তু সেই দলটি করে না। আমাকে সেই আনন্দবাজার পত্রিকা ভারত থেকে ইন্টারভিউ নিয়েছে বিভিন্ন বিষয়ে।
তার মাঝে একটি ছিল যে আপনারা হিন্দুদের সম্পত্তি দখল করেছেন কিনা। আমি বলেছি, ভারত থেকে আমাকে ফোনে আমার ইন্টারভিউ নিয়েছে। আমি বলেছি বাংলাদেশে অনেক জায়গায় হিন্দুদের সম্পত্তি বেদখল হয়েছে, কিন্তু জামাত ইসলামের একজন লোক আপনি দেখাতে পারবেন না যারা হিন্দুদের সম্পত্তি দখল করেছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এখন আপনাদের সামনেও চ্যালেঞ্জ দিচ্ছি। তাহলে কারা দখল করলো? হিন্দুদের সম্পত্তি তারাই দখল করেছে, ভারত যাদেরকে তাদের বন্ধু মনে করে। ভারত কাদেরকে বন্ধু মনে করে আপনারা জানেন? আমি তো নাম বলি নাই। এই জন্য বলেছি আন্তর্জাতিকভাবে আজকে এটা স্বীকৃত যে জামাত ইসলামীরা কারো অন্যায়ভাবে বাড়ি দখল করে না, সম্পদ দখল করে না, লুটপাট করে না। বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেল দেখলাম পত্রিকায় বলেছেন যে আগামী নির্বাচন সিদ্ধান্ত হবে এই দেশ কি মৌলবাদীদের দেশ হবে নাকি গণতান্ত্রিক বাংলাদেশ হবে। আমি বলতে চাই, আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দখলে যাবে, দখলদারদের দখলে যাবে, দুর্নীতিবাজদের দখলে যাবে, সন্ত্রাসীদের দখলে যাবে, স্বৈরাচারের দোসরদের দখলে যাবে, নাকি 5ই আগস্টের বিপ্লবের চেতনা ধারণ করে জুলাই বিপ্লবের শিক্ষা নিয়ে একটি গণতান্ত্রিক সম অধিকার, সকল মানুষের মুক্তির, অর্থনৈতিক রাজনৈতিক সমৃদ্ধি, নতুন বাংলাদেশের দিকে যাবে, সেই সিদ্ধান্ত আজকের এই নির্বাচন নির্ধারণ করে দেবে। আমি জাতীয় বক্তৃতা কমে দেব আজকে। যেটা বলতে চেয়েছিলাম যে এই কালিকাপুরে 14 গ্রামে আমি নির্বাচনে আপনাদের ভোট চাই, জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা কিংবা নায়েবে আমির হিসাবে নয়। কারণ আমি জানি যারা আমার স্টেজে বসে আছেন তারা সকলে জামাত ইসলাম করেন না। সালাউদ্দিন সাহেব কি জামাত ইসলাম করে? আমাদের উলামী সাহেব কি জামাত ইসলাম করে? নুরুজ্জামান সাহেব কি জামাত ইসলাম করে? কিন্তু তারা আমাদের এখানে স্টেজ আছে কি হিসাবে আছে? তারা তাহের ভাইয়ের সমর্থক। আপনাকে সকলে জামাত ইসলাম করেন, কিন্তু আমাকে ভালোবেসে সমর্থন করে এখানে আসছে। আমি এর কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সামনে ওয়াদা করতে চাই, আমি যদি নির্বাচিত হই আল্লাহর ইচ্ছায় আপনাদের সমর্থনে, আমি আপনাদের কাউকে দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখব না। আমি দেখব আপনারা 14 গ্রামের সম্মানিত নাগরিক। রাস্তায় যদি আপনাদের সাথে দেখা হয়, কৌশল বিনিময়ের পরে আমি নিশ্চয়ই এই প্রশ্ন করব না আপনারা কোন দল করেন। আপনারা যদি ঢাকায় আমার ক্ষুদ্র ছোট অফিসে যান, আমি নিঃসন্দেহে প্রশ্ন করব না আপনারা কোন দল থেকে এসেছেন। আমার কাছে যদি কোনো প্রয়োজনে আপনারা আসেন, আমি নিঃসন্দেহে বিবেচনা করব না আপনারা জামাত ইসলামী করেন না, আপনাদের কাজটা করে দেওয়া ঠিক হবে কিনা। আমি আবার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, শুধু 14 গ্রাম থেকে এসেছি, এই পরিচয় আপনার সম্মান অধিকার কাজ করে দেওয়ার জন্য আমার কাছে যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
আমি সেই পরিচয় আজকে আপনাদের সামনে আপনাদের সমর্থন চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক বেশি সম্মানিত করেছেন, যেটা আমি যোগ্য নই। আপনারা জানেন কিছুদিন আগে আমি চিফ অ্যাডভাইজার সহ জাতিসংঘে গিয়েছিলাম নিউ ইয়র্কে। আমি জাতিসংঘের অবজারভার মেম্বার ছিলাম বহুদিন। আমি ওআইসির অবজারভার মেম্বার ছিলাম বহুদিন। আমি আমার একটি এনজিও সংগঠন ছাত্র ফেডারেশনের সারা দুনিয়ার সভাপতি ছিলাম, প্রধান ছিলাম। সেই সুবাদে আমি 91টি দেশ সফর করেছি। সারা দুনিয়ার নেতৃস্থানীয় লোক, বহু দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ এবং সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাই বলেছেন, সালাউদ্দিন সাহেব, যে আমি প্রায় সব চিফ অ্যাডভাইজারের সাথে মিটিং করি। সঠিক, 3-4 দিন আগেও গিয়েছিলাম, টেলিভিশনে আপনারা দেখেছেন। যখন এই রাষ্ট্রের কোনো ক্রাইসিস হয়, যখন এই দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্তের প্রশ্ন আসে, চিফ অ্যাডভাইজার, উপদেষ্টা পরিষদ সেখানে আমাদেরকে ডাকেন এবং আমাদের সহযোগিতা চান আল্লাহর মেহেরবানিতে। সুতরাং আপনাদের সহযোগিতায় আল্লাহ যদি আমাকে আর এমপি বানায়, তাহলে 2001 সালে আমি যে এমপি ছিলাম, এবার আর এমপি সেই মানের হবে না, আরো অনেক উচ্চ মানের হবে ইনশাআল্লাহ। আমরা যদি সরকার গঠন করি, আমরা আশা করছি, কারণ আমরা এমন এক জোট করেছি, অতীতে বাংলাদেশে এরকম জোট আর হয়নি। আমাদের সাথে ইসলামিক গ্রুপ আছে, আমাদের সাথে 71 সালের বীর মুক্তিযোদ্ধা আউলি আহমদ বীর বিক্রম আছে, আমাদের জোটে জুলাই বিপ্লবের যারা সিফসাল আর অধিনায়ক ছিল, সেই নাহিদ, সার্জিস, তাদের দল এনসিপি আমাদের সাথে আছে। একদিকে একটি দল, আর অন্যদিকে আমরা সকলে এরকম একটি বিশাল জোটের মাধ্যমে আগামী 12 তারিখের নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আমাদের জোটকে ভোট দিবে ইনশাআল্লাহ। কারণ মানুষ মুখে মুখে বলছে, রিক্সাওয়ালা বলছে, ঠেলা গাড়িওয়ালা বলে, দোকানদার বলে যে আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, আমরা চাঁদাবাজি দেখেছি, লুটপাট দেখেছি, দুর্নীতি দেখেছি, আমরা খুন দেখেছি, আমরা হত্যাযজ্ঞ দেখেছি। আমরা এবার নতুন করে একটি নতুন দলকে দেখব। এটা বলে না বলে না? বলে। সুতরাং আমরা আশাবাদী, এদেশের মানুষ আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে এমনভাবে নির্বাচিত করবে যাতে আমরা সরকার গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি সরকার গঠিত হয়, সেটা তো আমাদেরই সরকার হবে। তো সে সরকারে কিছুটা প্রভাব তো আমার থাকার কথা, কি বলেন আপনারা? এবং সেই প্রভাব খাটিয়ে 14 গ্রামের ভাগটা একটু বেশি হবে না? আমি ইতিমধ্যেই এমপি নই, সরকারের অফিসিয়াল পজিশন নই। এই 14 গ্রামে 180 কোটি টাকার ডেভেলপমেন্ট প্রজেক্ট পাস করার জন্য আমরা সাবমিট করেছি, আলহামদুলিল্লাহ। প্রধান উপদেষ্টার ওইখানে গিয়ে আমাদের পরিকল্পনা মন্ত্রী ওয়াহিদুদ্দিন সাহেবের সাথে আমার দেখা হয়েছিল। আমি সেদিন ওনাকে স্মরণ করেছিলাম, উনি বলছে এটা প্রসেস হচ্ছে, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ যদি আমাকে লিগেল অথরিটি দেয়, ঝান্ডা দেয়, এ সমস্ত কাজ আরো অনেক বেশি করে ত্বরান্বিত হবে। আপনারা যে রাস্তাঘাটের জন্য দাবি করবেন বা করেন, তার চেয়ে বেশি রাস্তা তৈরি করা সম্ভব হবে আপনাদের দাবি ছাড়াই ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানগুলোতে যা প্রয়োজন, বিল্ডিং এবং অন্যান্য সরঞ্জাম, আল্লাহ যদি ওই পজিশন নিয়ে যায়,
আপনাদের চাহিদার বাইরে সেটা পূরণ করার সক্ষম হব ইনশাআল্লাহ। আমি এই আবেদন রেখেই শেষ করতে চাই বিএনপির ভাইদের কাছে যে আপনারা বিএনপি করেন, অবশ্যই করবেন। দল করার জন্য আমি আপনাদেরকে প্রয়োজনে সাহায্য করব। অন্যান্য দল যারা আছেন আপনাদের পরিস্থিতি বুঝে আপনাদের নিজস্ব চিন্তার ভিতরে আপনারা থাকবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমি আপনাদের ভোটটা চাই। আপনারা যদি নিজেরাই তুলনা করেন, বিবেচনা করেন, আপনাদের বিবেক যে কথা বলবে ভোটটি এই 14 গ্রামে কার পাওয়া উচিত, তাহলে আমি আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং দল মত নির্বিশেষে ভোটের ক্ষেত্রে 14 গ্রামবাসী একটি ঐতিহাসিক নজির স্থাপন করবে। এই নির্বাচনে আজকে প্রচারণার শুরুতে আমি আপনাদের মাধ্যমে সমস্ত 14 গ্রামবাসীর কাছে এই আবেদন জানাতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।